ধন্যবাদ। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, অবশ্যই আমার পক্ষ থেকেও। আপনারা শুনলেন, আমাদের সঙ্গে আজকে আছেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। আমরা তার সঙ্গে কথা বলবো। আমি আর শুরুতে আর বেশি কথা না বলে সরাসরি চলে আসছি কথায় কথায় অনুষ্ঠানে আমার প্রশ্ন নিয়ে সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাছে। সুকান্ত দা, আমার প্রথম আমরা আজকে প্রায় ঘন্টাখানেকের অনুষ্ঠানে আপনাকে আপনার সাহিত্য কৃতি, সাহিত্য জীবনের বিকাশ ইত্যাদি ধরবার চেষ্টা করব। আমি শুরুতেই চলে আসি, আপনি লেখার জগতে কিভাবে এলেন? লেখার জগতে পুরোপুরি নিজে লেখার আগে আমার এমনি পারিপার্শ্বিক যে পরিবেশটা ছিল, বাড়ি এবং আমার বাবাও লেখালেখি করতেন। তো পারিপার্শ্বিক ব্যবস্থা যেরকম ছিল তাতে আমি ছোটবেলা থেকে একটা সাহিত্যিক পরিবেশ পেয়েছি। বাবার ছিল, বাবার পত্রিকা ছিল, একটা গোষ্ঠী ছিল, সেখানে নিয়মিত গল্প পাঠ হতো। তো আমাদের 3 ভাই 1 বোন, তার মধ্যে বাবা কেন কি জানি আমাকেই, কেন আমি জানি না আজও, যে আমাকেই বেছে নিয়ে ওই সবাই নিয়ে যেতেন। তো সেখান থেকে আমার এই এটা শুরু। বাড়িতে প্রচুর বই ছিল, পৈতেতে প্রচুর বই পেতাম। এখন আর তো লোকে আর বই তো দিতে চায় না, প্রচুর বই পেয়েছিলাম। তো এইসব বই পাওয়া ছোটবেলায় বাবার সাথে, তখন ক্লাস হয়তো 7-8 এরকম হবে, বাবার সাথে যাওয়া। হ্যাঁ, তো সেখানে গিয়ে আহ, বাবা লিখছে, তো একদিন হট করে আমিও লিখে ফেললাম। বাবাকে বললাম যে বাবা, এরকম আমি একটা গল্প লিখেছি, যে তুমি শুনবে, তোমার ওখানে পড়বো। বলছে না, আমি শুনবো না, তুই ওখানে গিয়ে পড়িস। তো আমি বললাম ঠিক আছে। তো ওখানে গিয়ে আমি গল্পটা পড়েছিলাম, আর সবাই খুব বা বা করে উঠলো। এখন বুঝি আসলে অল্প বয়সে একটা এতটা গোটা একটা জিনিস লিখে উঠতে পেরেছি, তাতেই বাবা বাটা করেছিল সবাই। তো তখনই আমি লিখেছিলাম। তো তারপর আবার আমার চলে যায়, লেখালেখি থেকে মন উঠে যায়। কেননা ওই 7-8 একটা লেখালেখির পর আমি বুঝলাম যে লেখালেখি ব্যাপারটা করে শক্ত কিছু না। হ্যাঁ, তো কি যেন কি হবে এর পেছনে পড়ে থেকে এই লেখালেখি ছেড়ে দিলাম। তারপরে বহু বছর পর, তখন কলেজে পড়ি, তখন শুভঙ্কর দা, আহ, আমার এক দাদা বন্ধু ছিলেন। হ্যাঁ, তো আমরা তখন লাইব্রেরি, জয়কৃষ্ণ লাইব্রেরি মাঠে আড্ডা মারতাম। তো উনি একটা পত্রিকা করতেন, হ্যাঁ, প্রিয় মুখ বলে। ওই পত্রিকাতে গদ্য লেখা বা গল্প লেখার কেউ ছিল না, সবাই কবিতা লিখতো। শুভঙ্কর দা একদিন আমাকে বলবেন যে সুকান্ত, তুই তো খুব গুছিয়ে কথা বলিস, তুই একটা গল্প লেখ। কেন, আমি যে আগে একদিন গল্প লিখেছিলাম শুভঙ্কর দা জানতো না। তো আমি অবাক হলাম, গুছিয়ে কথা বলার সঙ্গে গল্প লেখার কি সম্পর্ক আমি জানি না। তবে গল্পের যেহেতু সেই ছোটবেলায় বাবাদের কাছে দেখেছিলাম বা প্রচুর বই পড়তাম, তখন পড়েছিলাম, শুভঙ্কর দার কথা মতন গল্প লিখেছিলাম। পরপর 2 সংখ্যায় গল্প লিখলাম। তো সেই গল্প আবার, তখন আমি যেসব গল্প পড়ছিলাম তার প্রভাব পড়েছিল খুব। বিদেশি গল্প, প্লাস এখানকার আমাদের সন্দীপনদার লেখা, আধুনিক লেখা, তারপর স্বাস্থ্যবিরোধী লেখা, এইসব প্রভাব ওই গল্পের ওপর পড়েছিল। তাতে যেটা হলো যে ওই গল্প আমার হয়ে গেল, মানে খুব খোলাখুলি যৌনতার যৌনতা লিখে ফেললাম। তার ফলে আমার সেই সময়কার প্রেমিকা, তার বাড়িতেও যেতাম, তারা সবাই আমাকে বয়কট করে দিল। তা আমি বললাম যে দূর, এই লেখালেখি করে কি হবে, যদি বয়কট করে দেয় প্রেমিকা, এই লেখার কি মানে। আবার লেখা ছেড়ে দিলাম। তারও 10 বছর পর, তখন আমি খুব চুটিয়ে নাটক করি, নাটকের নির্দেশনা দিই, সব করি। তো একটা সময় যা হয়, মফস্বলের নাটক দলের সবাই চাকরি খোঁজায় ব্যস্ত হয়ে গেছে, আসছে না এই নাটক করতে, কিন্তু আমার খুব এনার্জি। হ্যাঁ, তো তো আমি তখন অফিস করি, আমার বিয়ে থা হয়ে গেছে, পুত্র সন্তান হয়েছে। তো আমি অফিসে, আমাদের শিফটিং ডিউটি ছিল। তো শিফটিং ডিউটির পর ওখানে প্রাইভেট কোম্পানি, প্রচুর 8 ঘন্টা খাটনির পর আমার কিন্তু অঢেল এনার্জি ছিল। আমি আবার সেই নাটকের দলে গিয়ে বসতাম, অপেক্ষা করতাম ছেলেগুলো হয়তো আসবে, কিন্তু আসতো না। তখন আমি বললাম, আমার এত এনার্জি লইয়া আমি কি করিব, মানে কবির ভাষায়। তো
তখন আমার হঠাৎ মাথা খেলো, আচ্ছা আমি তো একসময় গল্প লিখতাম। তো গল্প লিখলে যেটা সুবিধে, যে এখানে কেউ আমার চরিত্ররা রিহার্সাল দিতে আসবে না, তার জন্য অপেক্ষা করতে হবে না, সব চরিত্রই আমার হাতের মধ্যে। তখন আমি লেখালেখি একটা গল্প লিখলাম, তাৎক্ষণিক একটা ঘটনা ওটা লিখলাম। একটা ঘটেছিল আমার সাথে, যেটা আমার খুব ধাক্কা মেরেছিল। তো এই প্রথম আমি গল্প লিখলাম। তো গল্পটা পড়ে আমার সেই দাদা বন্ধু শুভঙ্কর পাত্র আমাকে বললো, তুই এটা ইয়েতে পাঠিয়ে দে, দেশের স্ট্যান্ডার্ডের হয়েছে, দেশের পত্রিকা পাঠিয়ে দে। ইনফ্যাক্ট তখন আমি খুব দেশ যে ফলো করতাম তাও না। হ্যাঁ, আমার মনে হতো এইসব শৌখিন বড়লোক বাড়ির লোকজনদের পত্রিকা, আমরা যারা এমনি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি তাদের নয়। কিন্তু এটা আমি জানতাম যে এটা খুব মর্যাদা সম্পন্ন জায়গা, যেখানে বড় বড় লেখকের লেখা বেরোয়। শুভঙ্করদাকে বললাম যে আমার লেখা ছাপবে? বলছে তুই দে অন্তত, তোর হাতের লেখা তো খুব খারাপ, তুই অন্তত আর একবার কপি করে আমায় দে, আমি জমা দিয়ে আসবো। তো শুভঙ্কর দা, আমি কপি করে দিলাম, শুভঙ্কর দা জমা দিয়ে এলেন। তারপর ওটা দেশ পত্রিকায় বেরোলো, এবং বেশ বেশি বয়সেই, তখন বোধহয় আমার বয়স এরকম হবে 34-35 এরকম হবে। তারপর তো নিয়মিত থেকে লেখালেখি শুরু, উৎসাহ পেয়ে গেলাম, নাটকও দূরে চলে গেল আমার থেকে, এভাবেই লেখা এসে পড়লাম। আপনি বোধহয় এই ক্যামেরা গল্পের কথা বলছেন। দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। তখন আপনার বয়স 33 বছর। তাহলে দেখা গেল যে আপনি যদি ওই যে নাটকের দল করতেন, ছেলেপুলেরা যদি আসতো আপনার বন্ধুরা রিহার্সাল দিতে, তাহলে হয়তো আজকে আমরা সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়কে না দেখে অন্যভাবে আপনার নাট্যকার পরিচয় বা নাট্য নির্দেশক পরিচয়টা বড় হয়ে উঠতো। আহ, এইখানে একটা জিনিস আমার মনে পড়ছে, আপনার গল্প উপন্যাসের যারা নিয়মিত পাঠক তারা জানেন আপনার লেখায় সংলাপের একটা বড় ভূমিকা আছে, খুব খুব জীবন্ত সব সংলাপ। তার মূলেও কি এই নাট্য চর্চা? হ্যাঁ, অবশ্যই। কেননা নাটকটা একসময় আমি প্রথমে তো নাটকটাই লিখতাম যখন নাটকের দল ছিল। তো ওইটা একটা ব্যাপার। আর একটা হয় সংলাপ কি, এই খুব মিশে থাকতে হয় মানুষজনের সাথে, আশপাশের মানুষজন কিভাবে কথা বলছে, এবং কোন বয়সের মানুষ কিভাবে কথা বলছে তার, এবং কথা বলার মধ্যে তার স্ট্যাটাসটাও ধরতে হয়। যে শুধু তার ডায়লগটা এমন লিখলাম, বোঝা গেল লোকটার পড়াশোনা কতদূর, কিরম বাড়িতে থাকে, বাড়ি টিনের চাল না ইয়ে পাকা, এইগুলো খুব খেয়াল রাখতে হয়। এবং এটা নাটক লিখতে গেলে তো খেয়াল রাখতেই হয়, আমাদের গল্প উপন্যাসেও খেয়াল রাখা খুব দরকার। তো এটা আমি খুব গুরুত্ব দিই। বলো তারপর। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রথম গল্পের কথা বলছিলেন যেটা দেশ পত্রিকায় প্রকাশিত হলো, এবং তারপর থেকে আপনি আর গল্প লেখা বন্ধ করেননি, গল্প লিখতে চলেছেন। সেই প্রথম গল্পের নাম ক্যামেরা, এবং সেই গল্পটা আমরা যারা পড়েছি আমরা জানি তার সঙ্গে ক্যামেরা, ফটোগ্রাফি, ফটো প্রিন্টিং, ফটো টেকনোলজির একটা খুব গভীর সংযোগ আছে। মানে রীতিমতো চর্চা যদি না থাকে লেখকের, আপনি হঠাৎ এইরকম একটা বিষয় বেছে নেওয়ার কোনো কারণ? এটার কারণ হচ্ছে যে তখন আমি যে চাকরিটা করতাম, সেটা হচ্ছে এই ফটোগ্রাফি কেন্দ্রিক আর কি। তো যেহেতু ফটোগ্রাফি কেন্দ্রিক চাকরিটা করি, তার টেকনোলজিটা আমার জানা, এবং এমনকি ওই চাকরির যে ধরন, তখন আমারও ধরনটা ওরম ছিল যে ওই চাকরি করলে যে চোখে পৃথিবীকে দেখা হবে, অর্থাৎ ক্যামেরার চোখে। ওই গল্পতে মাঝে মধ্যেই ক্যামেরার দৃষ্টি এসছে, মানুষের দৃষ্টি নয়। তো ফলে আমার দৃষ্টি কোনটা ছিল ওরকম একটা, যেন ক্যামেরা একটা সমাজকে দেখছে গোছের আর কি। সুবিধা হয়েছিল যেহেতু টেকনোলজিটা আমার জানা, সেই জন্যই প্রথম গল্পে অন্তত ওই ক্যামেরার ইয়েটা এসছে। পরেও হয়তো কিছু কিছু এসছে, হয়তো না এসছে, কিন্তু ওই গল্পটা মূলত আমার ক্যামেরা কেন্দ্রিক ছিল, মানে দৃষ্টিকোণটা যেন গল্পটা লিখছি একটা ক্যামেরা যেন এর মধ্যে ঘুরছে। আপনি প্রথমে বলছিলেন যে আপনার বাবা গল্প লিখতেন। তো যখন আপনি ক্যামেরা লিখছেন, তিনি তাকে লেখাটা পড়িয়েছিলেন? প্রথম গল্প তো পড়িয়েছিলেন, বা ওই আড্ডায় গিয়ে পড়ালেন? যখন আপনি এই সময় লিখতে এলেন, খুব সিরিয়াসলি যখন লিখতে এলেন, তখন বাবা উৎসাহ দিতেন? হ্যাঁ, আমার বাবা এমনিতে ছেলে মেয়েদের ব্যাপারে উচ্ছ্বাসটা কম দেখাতেন, কিন্তু খুশি তো হতেনই খুবই। আর আমি যখন দেশ পত্রিকায় লেখা আমার বেরোলো, তো বাবা খানিক অবাকই হয়েছিলেন।
কেননা গল্পটার মেরিটটা বোঝার মতন কিন্তু বাবার ইয়ে ছিল না, বলা যেতে পারে। মানে বাবার যে ইয়েটা, বড় হওয়া, যে গ্রুমিং যেটাকে বলে, বাবা তো বিহারে আমাদের আগে বাড়ি ছিল। বিহার এবং ভাগলপুরে আমাদের এই গঙ্গোপাধ্যায় পরিবারের এদের সাথে আমাদের সম্পর্ক ছিল। এসব কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বাবার লেখার মধ্যে একটু, মানে বলতে পারা যায় যে কলকাতা তখন যতটা আধুনিক হয়ে গেছে সাহিত্যে, বাবা ততটা ছিলেন না। ফলে ওই গল্পের আধুনিকতা কিন্তু বাবা ধরতে পারেননি। শুধু বাবা বুঝেছিলেন যে গল্পটা দেশের মতন পত্রিকায় বেরিয়েছে, মানে খুব একটা বড় কিছু করেছে। হ্যাঁ, তো বাবা সেটাতে অবাক হয়েছিলেন, খুশি হয়েছিলেন বাবাকে। তখন, এখন যেমন কে লিখছে না লিখছে জানাই যায় না, ফেসবুকই একমাত্র মাধ্যম। তো তখন কিন্তু একটা দেশ পত্রিকার লেখা বেরোনো মানে পাড়ার লোকজন, মানে অঞ্চলের লোকজন জেনে যেত। তো বাবাকে অনেক এরকম হয়তো বলেছেন যে সে পরপরই আমার আনন্দবাজারের লেখা বেরিয়েছে, সানন্দায় লেখা বেরিয়েছে, দেশে পরেই বোধহয় সানন্দা। তো বাবাকে রাস্তাঘাটে বাবার বন্ধু বান্ধব বা বন্ধুর সঙ্গে লোকজন, এই গাঙ্গুলি বাবু আপনার এটা তো এইখানে এই লেখা বেরিয়েছে হ্যান। বাবা কিন্তু তাদের কাছে কোনো উচ্ছ্বাস দেখাতেন না, শুধু শুধু এইটুকু বলতেন, আর কিছু বলতেন না। এটা ছিল বাবার ইয়ে। তবে খুব খুশি হয়েছিলেন, বেশ কিছু গল্প বাবা দেখে গেছেন, পড়েও গেছেন। এবং একটা বাবার ওই যে কারণে হয়তো বাবা আমাকে ওখানে নিয়ে যেতেন, বাবার বোধহয় মনে হয়েছিল ওই ছোটবেলায় নিয়ে যাওয়া, যে এর মধ্যে হয়তো সাহিত্যের কোনো গুণাগুণ আছে, সেটা ভেবেই নিয়ে গিয়েছিলেন আর কি। তো সেটা প্রমাণিত হতে যেমন মানুষ খুশি হয়, নিজের যে আন্দাজ, হ্যাঁ, তাতে খুশি হয়েছিলেন। হ্যাঁ, বলো। আপনার বললেন যে ভাগলপুরের কথা বললেন, ওই উপেন গাঙ্গুলি, বোধহয় গাঙ্গুলি পরিবার, শরৎচন্দ্রের কথা বলতে আমরা মনে হয় উপেন গাঙ্গুলি তাদের কথাই বলতে চাইছেন, শরৎচন্দ্রের মামাবাড়ির পরিবার। আপনার লেখায় বিশেষ করে পিতৃপক্ষ উপন্যাসের কথা বলবো, সেখানে বিহার একটু বিস্তৃত ভাবে এসেছে। তো আপনার ছোটবেলা কি বিহারে কেটেছে? না, আমার জন্ম এখানে, হুম, মানে উত্তরপাড়ায়। তো কিন্তু আমাদের ইয়ে যাকে বলে পৈতৃক বাড়ি, তার মানে আমার ঠাকুরদার বাড়ি, বিশেষ করে যে বাড়িটা সমস্তিপুরে ছিল। তো ঠাকুরদা, আহ, উম, ঠাকুরদা ওই গাঙ্গুলি পরিবারের একজন সদস্য ছিলেন, উপেন গাঙ্গুলি, বিপিন বিহারী গাঙ্গুলি। তো ঠাকুরদা ওখান থেকে ওকালতি করতেন, ওখান থেকে কলকাতায় এসেছিলেন উপেন গাঙ্গুলির সঙ্গে। উম ওকালতি একসাথে দুই ভাই করতেন, এই খুড়তুতো ভাই আর কি। হ্যাঁ, তারপর কোনো কারণে দুই ভাইয়ের ভেতরে হয়তো কিছু হয়েছিল। তো মানে বনিমনা হচ্ছিল না হয়তো। তখন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আমার ঠাকুরদাকে বলেন যে তুই অন্য জায়গায় সেটেল কর, বা তুই ফিরে যা ভাগলপুর। তখন আমার ঠাকুরদা বলেছিলেন যে না, একবার যখন আমি ভাগলপুর ছেড়ে এসেছি, আর ভাগলপুরে আমি যাব না, আমি অন্য জায়গায় যাব। তো বিহার যেহেতু এদের এদের ইয়ে ছিল, স্বচ্ছন্দ জায়গা ছিল, ওনারা স্বচ্ছন্দ ছিলেন বিহারে। ঠাকুরদা তখন চলে আসেন সমস্তিপুর। সমস্তিপুরে এক আহ, ইয়ে পোস্ট অফিস, ব্রিটিশদের এক পোস্ট অফিস ছিল। পোস্ট অফিস বলতে যেমন ছোট জিনিস বোঝায়, তখন তা বোঝাতো না। বিশাল একটা বাড়ি, তার বিরাট বাগান, পেছনে মুজফ্ফরপুর যাওয়ার রেল লাইন চলে গেছে। ওই বাড়িটা ঠাকুরদা কেনেন, হ্যাঁ, এবং সমস্তপুরে সেটেল করেন, সরকারি উকিল ছিলেন। আমার বাবারা বড় হয়েছে তো ওখানে অবশ্যই, বিয়ে, বাবা মা ওখানেই বিয়ে থা হয়েছে। উম, তারপর আমার বড়দা, আমার থেকে 8 বছরের বড়, বড়দা ওখানেই বড় হয়েছে। আর চাকরি বদলি নিয়ে বাবা উম, আসেন খানিকটা, এই বাংলা সাহিত্য সংস্কৃতির টানেই আসেন। আমাদের উত্তরপাড়ায় বাড়ি করেন, প্রথমে ভাড়া ছিলেন, তার বাড়ি করেন। তখন আমি উত্তরপাড়ায় আমি জন্ম নিই। এবং আহ, আমাদের যেটা বিহারের সাথে যোগাযোগ, সেটা হচ্ছে বছরে অন্তত দুবার আমরা ওই দেশের বাড়ি যেতাম, বলতে এই বিহারে সমস্তপুরের বাড়ি। ফলে বারবার ছোটবেলা থেকে গিয়ে আমাদের এমন হয়ে গিয়েছিল যে বিহারটা আমার খুব ভালো জানা হয়ে গিয়েছিল। তো সেই জন্যে আমার হ্যাঁ, সুবিধা হয়েছে বিহারে। পিতৃপক্ষ যখন আপনি লিখছেন ধারাবাহিকভাবে যখন শুরু করলেন, তখন কি বাবা বেঁচে আছেন, ছিলেন? না, 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 তখন বাবা নেই।
বাবা নেই এবং দাঁড়াও, আহ, তখন বাবা নেই, কিন্তু এই বাবা না থাকাটা খুব আমাকে পীড়িত করছিল আর কি। বাবার সাথে আমার খুব অ্যাটাচমেন্ট খুব বেশি ছিল। তার একটা মূল কারণ, তখন আমার মা খুব ছোটবেলায় চলে গিয়েছিলেন, তখন আমি ক্লাস 6। হ্যাঁ, তো বাবার সাথে আমার খুব একটা ভালো অ্যাটাচমেন্ট ছিল। ওই বাবা চলে যাওয়াটা, যে বিষাদ, চলে যাওয়ার যে ইয়েটা, সেইটাই আমার পিতৃপক্ষে ফুটে উঠেছে। নামটা শুনেও বোঝা যাচ্ছে খানিকটা বাবা কেন্দ্রিক আর কি উপন্যাসটা। হ্যাঁ, শুধু পিতৃপক্ষ নয়, আপনার আরো বহু লেখায় বাবা ছেলের একটা অদ্ভুত চমৎকার মানে একটা সম্পর্ক এসেছে, এবং খুব কখনো কখনো কাহিনীকে প্রায় নিয়ন্ত্রিত করেছে। এর তুলনায় মায়ের প্রসঙ্গ আহ, কম এসেছে। অন্তত আমার মনে পড়ছে না এরকম কোনো উপন্যাস, গল্প হয়তো আছে, যেখানে খুব কেন্দ্রীয় ভূমিকা নিচ্ছেন মা বা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। এই ব্যাপারটার মূলেও কি আপনার শৈশবে মাকে হারানো? হ্যাঁ, অবশ্যই। কেননা সত্যি কথা বলতে কি, আমি আশপাশে আমার বন্ধুদের মাদের দেখেছি, আমার মা কাকিমা মাসিমাদের দেখেছি, কিন্তু একদম নিজের মায়ের ব্যাপারটা আমি খুব বেশি দিন আমার অভিজ্ঞতায় নেই আর কি। ক্লাস 6 অব্দিতে আর মাকে কতটুকু চেনা যায়। আর একই সঙ্গে যেহেতু মা ছিলেন না, সেই জন্য বাবা আরো ক্লোজ ছিলেন আমাদের, মানে আমিও বাবাকে কোথাও একটা অনিশ্চয়তা থেকে আমি বাবাকে বেশি আঁকড়ে ধরেছিলাম। হ্যাঁ, যেহেতু মা চলে গেছেন, সেই অনিশ্চয়তার বোধ, বাবার কে দেখা, বাবার ইয়ে। আর আমার বাবাও ছিলেন খুব উম মানে অদ্ভুত মানুষ, মানে অদ্ভুত ব্যক্তিত্ব, এবং বাবাকে ফলো করা, বাবাকে লক্ষ্য করার মতন একজন মানুষ ছিলেন বাবা। অনেক শেষ ছিল বাবার। তো বাবাকেই দেখেছি চোখের সামনে, মাকে যদি ওইভাবে দেখতাম তাহলে মাও হয়তো আসতেন। তবে এটা ঠিক যে আমরা যেহেতু লিখতে এসেছি এবং বিপুল লিখতে হয়, ফলে ওই অন্য বন্ধুর মা বা অন্য মা কাকিমা মাসিমাদের দেখে মায়ের ব্যাপারটাও ফলো করতে হয়। তবে খুব স্বাভাবিকভাবে, যেহেতু মা আমার ছোটবেলায় থেকেই ছিলেন না, সেই জন্য মা সেভাবে অত বড় পার্ট নিয়ে আসেননি আর কি, ইয়েতে দেখা গেছে। আপনার বিশেষ করে দুটো তিনটে অনেকগুলো গল্প, আমরা গ্লানির কথা মনে পড়ছে উপন্যাস হিসেবে, চিত্রপট, এগুলোতে দেখা গেছে যে বন্ধুত্ব বিষয় হয়ে উঠেছে, মানে বন্ধুত্ব জন্য যেন একটা আলাদা সিংহাসন এগিয়ে দিয়েছে, মানে সর্বশক্তিমান চরিত্র হয়ে উঠেছে। আপনার বন্ধু যাপন, বন্ধুদের কথা বলবেন, এবং আপনার সাহিত্য চর্চায় বন্ধুদের ভূমিকা। দেখো, যেটা হয় যে আমাদের যে জেনারেশনটা, মানে যারা আমরা আহ, ওই 60-এর পরে জন্মেছি আর কি, তাদের যৌবন বা কিশোর বয়স, সেখানে বন্ধুর একটা সবারই বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, আমাদের বিরাট বন্ধু ছিল, কিন্তু এখনকার জেনারেশনে বন্ধু ক্রমশ কমে আসছে। পরিবার থেকেই শিক্ষা দেওয়া হয়েছে দরকারের বাইরে গিয়ে অত বন্ধুত্ব পাতানোর কিছু ব্যাপার দরকার নেই। কিন্তু আমাদের কাছে একটা নিষ্কলুষ বন্ধুত্ব আমরা আহ পেয়েছি। হ্যাঁ, কিন্তু এখন তো আর সেরকম পাওয়া যায় না। সেই বন্ধুত্বটা পাওয়া, মফস্বলের আবহাওয়া এবং একটা খোলামেলা যে পরিবেশ, বন্ধু বন্ধুর জন্য যাকে বলে আমাদের জান দিয়ে দেওয়া আর কি, তো এইটা খুব ছিল। এবং শুধু তাই নয়, মানে আমরা যখন বড় হয়েছি, ধীরে ধীরে যখন আহ, লেখালেখি, কলেজ পাশ করা, লেখালেখি করা, আরো বড় হয়ে যাওয়া, তখনও যেন বন্ধুর একটা দাবি থেকে যেত আমাদের কাছে বন্ধুদের। হ্যাঁ, কারোর কিছু হলো তো দৌড়ো, না দৌড়লে, এই যে একটা সম্পর্ক যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো স্বার্থের সম্পর্ক নেই, সেই যে বন্ধুত্ব, এটা কিন্তু আমি যেহেতু লিখতে পারি মোটামুটি বলে আমি লিখেছি। কিন্তু এটা আমার ধারণা যে আমার বয়সী বা আমার থেকে বছর 20 ছোট, হ্যাঁ, তারাও কিন্তু এই পরিবেশটা পেয়েছে। ফলে তাদের জীবনে বন্ধুত্ব একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আমার এই বন্ধুত্ব নিয়ে
আমি যেহেতু লিখেছি, তারাও আমার গল্পের সাথে খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে এবং সেই জন্যই তারা হয়তো বা আমার লেখা পছন্দও করে। আমি বন্ধুর কথা এলো। আপনি একদম শুরুতে বলেছিলেন আপনার বাল্য প্রেমিকার কথা, ওই একটা প্রসঙ্গে এসেছিলেন। তো আপনার বহু লেখায়, গল্পে এবং উপন্যাসে একটা বড় জায়গা জুড়ে থাকে প্রেম। তো ওই প্রেম, আপনার প্রেম অভিজ্ঞতা মানে আপনার বিয়ে কি প্রেমজ? হ্যাঁ, উম, নিশ্চিতভাবে হ্যাঁ। কেননা এমনিতেই কাউ আমার সবসময় কথা হচ্ছে, কাউকে বেশ কিছুদিন ধরে না চিনে না বুঝে বিয়ে করার ঝুঁকি আমি নিতে পারি না। তো বিয়েটাও ঘটনাচক্রে মানে খানিকটা আমার ইয়েতেই, ইচ্ছেতেই এটা প্রেমজয়ী হয়েছে। আপনার লেখায় দাম্পত্য সম্পর্কের একটু অন্যরকম শেড দেখেছি, অনেকগুলো শেড, অন্যরকম শেড না বলে একাধিক শেড, মানে সহজ সরল সাবলীল যে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর, সেটা প্রায় আমরা দেখিনি। তার মধ্যে অনেকগুলো জটিলতা, অনেকগুলো রহস্য। আপনি এই দাম্পত্য সম্পর্ককে কিভাবে দেখেন, এবং আপনার সাহিত্যে এই বিষয়টা এভাবে আসার মূলে কোনো যদি কারণ থাকে, বিশেষ কারণ? দেখো, দাম্পত্য জীবন মোটেই সরল নয়। প্রতিটি দাম্পত্য জীবন অত্যন্ত জটিল একটা ব্যাপার। সম্পূর্ণ দুটি ভিন্ন মানুষ একত্রে থাকছে, অনেক তাদের ব্যাপার মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। প্রতিটি দাম্পত্য অত্যন্ত জটিল। মজার ব্যাপার হচ্ছে, কেউ চোখ বুজে থাকে, জটিল নয় মনে করে। হ্যাঁ, জটিল নয় উটের মতন বালিতে মুখ গুজে থাকে, সেইভাবে সে চালাচ্ছে। কিন্তু চালানোর কোনো মানে নেই। কিন্তু একটু যদি সে সজাগ হয়, সচেতন হয়, তাহলে খেয়াল করে দেখবে যে প্রচুর জটিলতা আছে। কোথাও মেনে নিচ্ছে, কোথাও মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারপর দাম্পত্যের বাইরে বেরোতে চাইছে, দাম্পত্য যে রিলেশন সেটা কখনো কখনো খাঁচা হয়ে উঠছে। তো প্রতি দাম্পত্যে কিন্তু একটা ব্যাপার আছে। আমরা সবাই খুব নিশ্চিন্তে জীবন কাটাতে চাই, ঝামেলা ঝঞ্ঝাট যারা চাই না, তারা মানে দাম্পত্য নিয়ে ভাবতেও চায় না অতটা। ঠিক আছে, বউ মানেই তো আমাকে সারা জীবন দেখবে, আর বর মানেই তো আমাকে সারা জীবন দেখবে, এরকম একটা কন্ডিশন নিয়ে হয়। কিন্তু এই কন্ডিশনে পাশাপাশি দুটো মানুষ বছরের পর বছর থেকে যাচ্ছে, এই কন্ডিশনে থাকা যায় না। দাম্পত্য অত্যন্ত জটিল একটা ব্যাপার এবং সে দিয়ে প্রচুর গল্প হয়। ওই জন্য আমার গল্প দাম্পত্য নিয়ে নানান ধরনের শেড আছে। আপনার ছোটদের লেখালেখি প্রসঙ্গে একটু আসি। আপনি কিশোর সাহিত্য প্রচুর লিখেছেন, বিশেষ করে উপন্যাসও লিখেছেন। আপনার দীপ কাকু খুব বিখ্যাত একটি চরিত্র। তো কোন প্রেক্ষাপটে ছোটদের জন্য লিখতে এলেন, আমি প্রথম এটা জানতে চাইবো। আমি কখনো ভাবিনি ছোটদের জন্য আমাকে লিখতে হবে। ইনফ্যাক্ট আমি যখন লেখালেখি শুরু করি তখন তো বড়দের লেখালেখি শুরু করি, ছোটদের জন্য আমায় কেন লিখতে হবে এরকম একটা ভাব ছিল আর কি। হ্যাঁ, আর লিখতে পারবো এরকম কোনো সাহসও আমার ছিল না। তো আহ, এক পত্রিকার নামী পত্রিকার সম্পাদিকা আমাকে বললেন যে আপনাকে এবার ছোটদের লেখা লিখতে হবে। আমি বললাম, আমি পারবো না, আমি ছোটদের লেখা তো লিখিনি আগে কখনো। তখন বলছে, আপনি পারবেন, আপনার গদ্যে সেই ব্যাপারটা আছে, আপনি চেষ্টা করুন। হ্যাঁ, ছোটদের লেখা। তো বড় পত্রিকা, নামী সমাধি, এমনকি আমি না খুব ছোট থেকে ছোটদের যত না লেখা পড়েছি, বড়দের লেখা পড়ে ফেলেছি বেশি। ফলে ছোটদের লেখা যে আমি খুব লিখতে পারবো তা নয়। অনেকে আছে বড় বয়স পর্যন্ত ছোটদের লেখা ছাড়তেই চায় না, পড়তেই থাকে। আমি কিন্তু সে ধরনের নই। তো আমি তখন বলা যেতে পারে একটু বেশি বয়সে এসে আমি আবার ছোটদের লেখা লিখতে হবে বলে বেশ কিছু ছোটদের লেখা পড়তে থাকলাম। প্রথম দিকে বেগ পেতে হতো, কিন্তু জানি না কেন যে আমি লেখাগুলো প্রথমে একটা দুটো করে গল্প লিখলাম। লিখতে সেটা দেখলাম তো সাদরে গৃহীত হলো, শারদীয়া বড় পত্রিকায় ছাপা হলো। তারপর আমাকে সেই সম্পাদিকায় আবার উৎসাহ দিয়ে বললেন যে আপনি এবার একটা লিখুন, গোয়েন্দা চরিত্র লিখুন। আর আপনি কিন্তু
কোনোদিন মানে সত্যজিৎ রায়ের ফেলুদার মতন যাতে না হয়ে যায়, আপনার আপনার নিজের সক্রিয়তা যেন থাকে একটা চরিত্র লিখুন পুজো সংখ্যার জন্য। এইখানে এসে কিন্তু আমি ইন্টারেস্ট পেয়ে গেলাম, কেননা আমি যে খুব গোয়েন্দা গল্প পড়েছি টড়েছি তখন অবধি তা নয়, কিন্তু আমার ভেতরে কিন্তু একটা মানে গোয়েন্দা সুলভ অনুসন্ধানী মন ছিল। হ্যাঁ, আমি সবসময় বুঝতাম যে এই কথাটা বলছে পেছনে এই কারণ আছে, বা এইটা করে এসছে পেছনে, মানে লজিক, খুব লজিক খুঁজতাম আর কি। তো এইটাতে আমার সুবিধা হয়ে গেল যে আমি বুঝতে পারলাম যে এইটা আমার পছন্দের একটা বিষয়। তখন আমি লিখতে শুরু করলাম। তার আগে যতটা পড়াশুনো করার দরকার, যত গোয়েন্দা গল্প ও পড়া টড়া সেইগুলো সমস্ত পড়েও নিলাম, নিয়ে বেশ তৈরি হয়ে আমি এলাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে এটার জনপ্রিয়তা আমার বড়দের লেখাকেও ছাড়িয়ে যাবে। তার মূল কারণ হচ্ছে যে একটা পাঠক অংশ আছেন, সেটা বেশ বড় অংশ, যারা এই থ্রিলার, এই গোয়েন্দা, এই ধরনের লেখা খুব পছন্দ করেন। কিছু পাঠক আছেন হররও পছন্দ করেন। আমি তাদের কথা হচ্ছে হরর আমার এর সাথে কোনো ব্যাপার নেই, লেখার সাথে সংযোগ নেই, কিন্তু থ্রিলার, অ্যাডভেঞ্চার এর একটা বিপুল পাঠক আছে। এই পাঠককে আমি চিনতাম না, জানতাম না যে এত বড় পাঠক আছে। আমার লেখাটা যখন এইভাবে পপুলার হয়ে গেল, আমার চরিত্রটা দীপঙ্কর বাগচি মানে দীপ কাকু, এবং ঝিনুক তার অ্যাসিস্ট্যান্ট, কেমিস্ট্রিটা একটা অদ্ভুত। তো সেইটাতে আমি বুঝলাম যে আমাকে লিখতে হবে, কিন্তু এই লেখাটা লিখতে কিন্তু আমার খুব কষ্ট হয়, মানে কঠিন লেখা। একটা এখনকার জেনারেশনের বাচ্চারা সবসময় নতুন প্রজন্ম আইকিউতে এগিয়ে থাকে, তো তারা তাদেরকে ইয়ে দেওয়া, ধোঁকা দেওয়া, তাদেরকে ইয়ে করা খুব কঠিন ব্যাপার, এবং তারা চট করে ধরে ফেলে। তো এই একটা বুদ্ধির লড়াই চলে আর কি। তো এই লেখাটা লিখতে গিয়ে আমার এই লড়াইটা চলে। ঘটনাচক্রে এই ক্যারেক্টার গুলো বেছে নেওয়া, বিশেষ করে দীপ কাকু ও যেমন একদমই ম্যানলি নয়, খুব সাধারণ দেখতে, শর্ট হাইট, কেরানি টাইপের দেখতে, চোখে হাই পাওয়ারের চশমা, ইন করে শার্ট পরেন না। তো এর ফলে ইনি চট করে ইয়ে হয়ে যেতে পারেন, সাধারণ মানুষের সাথে ভিড়ে যেতে পারেন, মিশে যেতে পারেন। মিশে গেলে যেটা হয় তা অবজার্ভ করতে সুবিধে, কিন্তু আমার কেন যে কি জানি মনে হয় ফেলুদার মতন একটা লম্বা চওড়া চেহারা, ওই ব্যক্তিত্ব, ও তো চোর ডাকাত প্রথমেই বুঝে বুঝে ফেলবে যে লোকটার ভিতরে আলাদা কিছু আছে, হ্যাঁ এই লোকটা অন্যরকম, ফলে তারা সতর্ক হয়ে যাবে। কিন্তু আমার দীপকাবু দেখে কেউ সতর্ক হয় না। আবার যদি আমি এটাকে সিনেম্যাটিক ভাবি, সত্যিটা যেভাবে ভেবেছিলেন, তাতে ওই চরিত্রটা লার্জার দ্যান লাইফ করার জন্যে হয়তো ফেলুদাকে ওভাবে সাজিয়েছেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি এটাকে খুব সাধারণ একজন সাজিয়েছি। শুধু সে পুরো উপন্যাস জুড়ে সেই দীপকাকুর, ছোটখাটো দীপকাকুর হাইটটা বাড়তে শুরু করে তার বুদ্ধিমত্তায়, তার ক্ষিপ্রতায়, তার ইয়েতে, এভাবে। তবে খুব পপুলার মানে লেখা। আর এখন ছোটদের লেখা লিখতে আমার খুব ভাল লাগে। দীপ কাকু ছাড়া যে গল্পগুলো আমি দেখি সেখানে কোথাও একটা খুব রিলিফ ফিল করি। একটু বাচ্চাদের যে সারল্য, তার সাথে মিশতে পারা যায়, তাদের সাথে জগতে ঢোকা যায়, সেটা আমার ভালো লাগে। আপনার দীপ কাকুর যে অ্যাসিস্ট্যান্ট ঝিনুক, ঝিনুকের কথা বলছিলেন, তো ঝিনুক একটি মেয়ে। বাংলা সাহিত্যে আমরা মহিলা গোয়েন্দা খুব বেশি পাইনি, দু একজনের লেখায় পেয়েছি। তো মহিলা অ্যাসিস্ট্যান্ট আমার অন্তত মনে পড়ছে না, মানে মেয়ে অ্যাসিস্ট্যান্ট, এই আইডিয়াটা একজন পুরুষ গোয়েন্দা তার অ্যাসিস্ট্যান্ট একটি মেয়ে, এইটা আপনার কি বলবো, এটা কিভাবে আপনি পেলেন এই আইডিয়াটা, যদি কিছু বলেন। এমনিতে নামে মিতিন মাসি সুচিত্রা দি লিখতেন, সুচিত্রা ভট্টাচার্য। তো তার হচ্ছে টুকুর তার অ্যাসিস্ট্যান্ট, মহিলা অ্যাসিস্ট্যান্ট। মানে তবে এই হ্যাঁ, সে তো প্রজ্ঞা নারীর পারমিতা, নারীর সেটা নারীর হ্যাঁ, নারী। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, আমার একটা সবসময় মনে হয় যে লেখার আগে আমার মাথায় এটা এসেছিল যে এখন দেখতেও পাচ্ছি আমরা চোখের সামনে মেয়েরা পুরুষদের মতন সমান তালে ক্যারাটে শিখছে, এগিয়ে যাচ্ছে, অনেক বেশি পুলিশ বা অন্যান্য জায়গায় জয়েন করছে। তো মেয়েদের মধ্যে এই মেয়েলি করে রাখার ব্যাপারটা ক্রমশ কমে আসছে, এবং তাকে বাড়ি থেকে অনেক সময় সাপোর্ট করা হচ্ছে যে না তুমি লড়ে যাও। যেমন টুকুরের বাবা, টুকুরকে উনি এক্স আর্মি, তো
উনি সাপোর্ট করেন টুপুর না, সরি, ঝিনুককে। তো আমি এরকম একজন চাইছিলাম যাকে এখনকার ছেলেমেয়েরা আইডল ভাবে। মেয়েরা ওই অসহায় অবস্থা, হ্যাঁ, সবাই এসে নানাভাবে হেনস্থা করে যাচ্ছে। সেইটা যাতে না হয়, যাতে টুপুর, সরি, ঝিনুক যাতে লড়ে নিতে পারে এবং সে দীপকাকে সাহায্য করে, সে কারাটে জানে। এই যে একটা অ্যাডভান্স মেয়ে, এই একটা চরিত্র যদি সামনে রাখা যায়, সেটা অনেক কিশোর কিশোরীর কাছে একটা আইডল হয়ে উঠতে পারে। তো আমার ভাবনাটা ঠিক ছিল। মানে দীপকাবু যতটা জনপ্রিয়, কখনো মনে হয় যে ঝুনি বুঝি আর একটু বেশি জনপ্রিয়। তো সেই জন্যই আমি তাকে এনেছিলাম সেই ভেবে। তো সেটা মানুষের ভালো লেগে গেছে, এটা আমার ভালো লাগে। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার, গ্ল্যামার দ্যাট লাস্ট।